কিছু কিছু কাপসেট আছে যেগুলো অ্যাক্রস দ্য কাউন্টার এটিসি ড্রাগ বলা হয়, কিন্তু সেটা যেহেতু কেন্দ্রীয় সরকারের একটা বিজ্ঞপ্তি এবং সূচনা এসেছে, আমরা সূচনাটা পুরোপুরি ডিটেলসে দেখি। আমাদের মনে হয় কেন্দ্রীয় সরকারের যে সূচনাটা থাকবে চিন্তা ভাবনা করেই দেওয়া, এবং সেই চিন্তা ভাবনা অনুযায়ী আমাদেরও এই একই সূচনার মান্যতা দেওয়ার সমর্থনেই কিন্তু আমরা এখনই স্বাস্থ্য ভবন যাচ্ছি। বিজ্ঞপ্তি একটু পরেই হয়তো বেরোবে। কফ সিরাপের ব্যাপারটা হচ্ছে, অনেক কফ সিরাপের মধ্যে কিছু কিছু ওষুধ দেওয়া থাকে যেগুলো একটু রুগীদেরকে আচ্ছন্ন করে ফেলে। সেই আচ্ছন্নতার জন্য যদি কোনো রুগীর কোনো রকম অসুবিধা হয়, সেই জন্যই সতর্কতাটা ইউজুয়ালি দেখা যায়। আরও কিছু আছে কফ সিরাপ যেগুলোতে হালকা বা অল্প বিস্তর নেশাও হতে পারে। এই দুটি কারণেই এই বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা, এবং আমার মনে হয় এই বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যনীতি অনুযায়ী, এবং আমার মনে হয় এটি ভালো নীতি বা ভালো বিজ্ঞপ্তির সূচনা। তো হাজার একটা বিজ্ঞপ্তি দেওয়ার পরেও তো অ্যান্টিবায়োটিক্সের বিক্রি বন্ধ হচ্ছে না। সচেতন তো মানুষকে হতে হবে, সচেতন সরকার হচ্ছে, সব মানুষের মধ্যে সচেতনতা কোথায়? এতজন সাংবাদিক আছে, জিজ্ঞেস করুন তো, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে কেউ কোনোদিন একটা পেট খারাপের অ্যান্টিবায়োটিক খায়নি? সবাই খেয়ে গেছে। গিয়ে দোকানে বলে যে দাদা দুটো পেট খারাপের ওষুধ দিন, তারপর বলে দাদা একটু হালকা জ্বরের ওষুধ দিন। এটা তো আমরা সবাই করি। আমরা মনুষ্য প্রজাতি সব থেকে অসচেতন। আজকে পশু পাখি আমাদের থেকে বেশি সচেতন। একটা কোনো তৃণভোজী পশুকে দেখবেন না ভুল ফলটা খেতে। কোনোদিন দেখেছেন কোনো হরিণ তার ভুল ফল খেয়ে মারা গেছে? সে জানে কোন ফলটাই বিষ, কোনটাই ঠিক। আমরা সচেতনতার অভাবে, আমরা বেশি পরিপক্ক ভাবি নিজেকে। আমাদের পকেটে এখন নলেজ, এবং আমার মনে হয় যে নলেজটা এতই ভাবি আমরা বিশ্বাস করি, যেখানে ভালো আর খারাপ দুটোরই সংমিশ্রণ আছে। সচেতনতা আমাদের দরকার। প্রচুর পরিমাণে কফ সিরাপ আমাদের এই রাজ্য থেকে বিশেষত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যায়। বাংলাদেশ নাকি মুসলমান দেশ বলে নাকি সেখানে মদ্যপান এবং নেশা করাটা হারাম, কিন্তু হারামের কতটা যে হারাম হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি। কারণ আমরা জানি পার্শ্ববর্তী বর্ডার এরিয়ায় প্রচুর এই চোরাচালানকারীরা আছে, যারা বিভিন্ন কফ সিরাপ এই পার থেকে ওপার করে। এর মতো ভালো ব্যবসা আর হয় না, কারণ কফ সিরাপের নেশা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে অনেক অনেক কম। কারণ এখানে মদ্যপানটাকে আমরা দুটো রাজ্য ছাড়া পুরোটাই কিন্তু আমাদের এখানে লিগ্যাল, আইনি, বেআইনি নয়। কিন্তু সারা বাংলাদেশে মদ্যপান করাটা বেআইনি। তা লোকে নেশা করে কিসে? না কফ সিরাপে করে। কেন? যখন ওদের ধর্মীয় গ্রন্থ লেখা হয়েছিল সেখানে মদের কথা উল্লেখ আছে, কিন্তু কফ সিরাপের কথা উল্লেখ নেই। স্বভাবতই তাদের কাছে সেটা কিন্তু হারাম নয়, সুতরাং সেটা ওরা সেবন করতেই পারে, কেন সেটা ধর্মীয় গ্রন্থের সঙ্গে মানিয়ে নেওয়া যায়। যেহেতু এই কারণেই কিন্তু অনেক মুসলিমপন্থী দেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে দেখতে পাবেন কফ সিরাপের নেশা প্রচণ্ডভাবে চলে। কফ সিরাপের নেশা মুসলিম দেশে প্রচুর চলে, কেন সেটা ওদের ধর্মীয় গ্রন্থতে উল্লেখ নেই, পাশ কাটিয়ে দেওয়া যায়। কিন্তু কোনো ধর্মীয় গ্রন্থ পাবেন না দেশে বিদেশে যে কোনো ধর্মের যেখানে নেশা করতে বলা হয়েছে, কোনো ধর্মেতে নেশা করতে বলা হয়। তাই সব ধর্মের ওপর বিশ্বাস রেখে আমি আমাদের এখানে এবং বাংলাদেশের যুব সমাজকে বলবো, তামসিক দ্রব্য থেকে কম করে 200 টাকা করে খরচা করছি। গতকালই আমি একটা ভাষণে বলেছি যে যুব সমাজ দিনে 200 টাকা নেশার পিছনে ব্যয় করে। মদ্যপান, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে এখন অবধি রাত্রি 11:30 অবধি মদের দোকান খোলা থাকে। আমি সুপারিশ জানাবো আমাদের দপ্তর থেকে এটার ব্যাপারে ব্যবস্থা নিতে। ওষুধের দোকান 8:30টায় বন্ধ হয়। তামসিক দ্রব্যের বিক্রি বন্ধ করতে বলছি না, মানুষকে সচেতন করতে বলছি যে আপনারা সীমা রেখে খান, লক্ষণ রেখাটা ক্রস করবেন না। সব জিনিসেরই একটা মাত্রা থাকে, মাত্রা বহির্ভূত তামসিক দ্রব্য সেবন করা এবং কোনো মাত্রায় সেবন করে গাড়ি চালানো আইনত অপরাধ। আমাদের অ্যাক্সিডেন্টের হার পশ্চিমবঙ্গে অনেক কমেছে যখন পুলিশ এখানে ব্রেথ অ্যানালাইজার নিয়ে এসছে। তারপর তো দেখবেন যে অনেক অনেক হ্রাস পেয়ে গেছে। আজকাল ওই উড়ালপুলের ওপরে যে অ্যাক্সিডেন্টগুলো, আমাদের হাইওয়েতে যে অ্যাক্সিডেন্টগুলো, 100% আমার অ্যাক্সিডেন্টের কারণ মদ্যপান। দেখে নিন, যেখানে পুনেতে যে দামি গাড়ির অ্যাক্সিডেন্ট হলো সেটাতেও মদ্যপান। মদ্যপান করে গাড়ি চালালে অবশ্যম্ভাবী অ্যাক্সিডেন্টের চান্স বাড়ছে। আপনার স্টেশনে যেতে হবে না, কফ সিরাপের ব্যবসা আপনি বড় বড় শপিং মল যেগুলো আছে সল্ট লেকে তার ধারে কাছে রাত্রিবেলা 9টা-10টার সময় গেলেই দেখতে পারবেন, দেখেই বুঝতে পারবেন। অনেকেই আমাদের এই রাজ্যের নয়, সেটাও কিন্তু দেখেই বুঝতে পারবেন, তারা প্রচুর কফ সিরাপ সেবন করে। যেসব রাজ্যে, যেসব দেশে
এই কফ সিরাপের সেবন প্রচলিত, তাদেরকে আরো সংযত হতে বলছি। আমরা বেশিরভাগ সময় দেখি আমাদের উত্তর পূর্ব ভারতের কিছু যারা লোকজন এখানে পরিযায়ী শ্রমিক বা পরিযায়ী রোগী হিসেবে আসে, তারা কিন্তু প্রচুর কফ সিরাপের নেশা করে। আমাদের নিজে আমরা তারা প্রত্যক্ষদর্শী। বৈঠকে বসতে হবে, মানুষ সামাজিক একটা দায়বদ্ধতা আছে, সব সরকারই আছে, আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। কোনো জনকল্যাণ প্রকল্প মানুষকে অনুপকৃত করে না, সবাইকে অল্প বিস্তর উপকৃত করে। জিনিসটা আছে, আমাদের এই স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রচুর প্রতিবন্ধকতা ছিল। আপনি স্বাস্থ্যসাথী নিয়ে দক্ষিণ ভারতে, যেখানে বাঙালির মনে করে চিকিৎসার পীঠস্থান, সেখানে গিয়ে কোনো পরিষেবা পেতেন? হ্যাঁ কি না, সাংবাদিক ভাইকে বলছি, পেতেন না। সুতরাং সেটাই হচ্ছে প্রতিবন্ধকতা। তো আমাদের এইগুলো পেরিয়ে একদম অনন্য স্বাস্থ্য জনকল্যাণ স্বাস্থ্য পরিষেবা বীমা আয়ুষ্মান ভারত এর মতো হয় না। বিশ্বের সর্বাধিক গ্রাহক এখানে এর মধ্যে আছে, সর্বাধিক ব্যক্তিকে পরিষেবা দেওয়া হচ্ছে। 60 ঊর্ধ্ব এদের 10 লক্ষ টাকা পরিষেবা রয়েছে। আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে এই পরিষেবা পাবেন। পরিষেবার মধ্যে সব রোগ অন্তর্ভুক্ত আছে, সব রুগী অন্তর্ভুক্ত আছে। এর থেকে ভালো পরিষেবা হয় না। সাথীতে যেগুলো হতো না, সেখানে গেলে পাবেন। সবাই তো উন্নতি করে, তো পশ্চিমবঙ্গে বাঙালি এবার উন্নতি করছে, তো এটাতে এত কটাক্ষ করা, এত প্রশ্ন করার কিছু নেই। আমরা তো একের পর এক ধাপ এগোচ্ছি। আপনি আগের প্রশ্নের উত্তর আমি যেটা বললাম, যে ভিত শক্ত করার প্রকল্প আমরা নিচ্ছি, ওই কার্যক্রম নিচ্ছি, সেটাই তো আপনি বলে দিলেন যে গ্রামীণ হাসপাতালে পরিষেবা নেই। এটাই তো আমাদের স্বাস্থ্য পরিকাঠামোর ভিত। এইটা 2 নম্বর হচ্ছে ডাক্তার কম। হ্যাঁ, একদম সম্মতি প্রকাশ করছি, ডাক্তার সত্যিই কম। নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, নিয়োগ প্রক্রিয়াতেই গন্ডগোল ছিল। নিয়োগ প্রক্রিয়াটা কমিটি করতো, তাদের সবসময় পৃষ্ঠপোষকতায় ভর্তি ছিল। কাকে দেবো খুঁজতো, খুঁজতে গিয়ে সময় চলে যেত, নিজের ইচ্ছে মতো পেতো না। এই কাকে দেবো ব্যাপারটা চলে যাচ্ছে। এবার সবাইকে দেবো, যার মেধা আছে তাকে দেবো। ওখানে ছিল যে আমার দলে আছে তাকে তাকে দেবো, এটার মধ্যে তফাৎ তো। এখন পলিসি আছে, যার মেধা আছে তাকে চাকরি দেবো। আর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী কি বলতেন, যে আমার দলে তাকে দেবো, যে আমার পদলেহন করে তাকে দেবো, যে আমার আঙুলের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় তাকে দেবো। এটুকু মধ্যে অনেক তফাৎ আছে। আর যে আমার টাকা দেয় তাকে দেবো। তো আমরা তো এগুলো করি না, আমাদের টাকা চাই না, চাকরি। অভয়ার যা যা ফাইল ছিল সেগুলো আমরা চেয়ে পাঠিয়েছি, কিছু পেয়েছি, কিছু পেতে বাকি আছে। কিছু অনুসন্ধানকারী সংস্থা, কেন্দ্রীয় সরকারের স্বশাসিত, রাজ্য সরকারের স্বশাসিত কিছু কিছু সংস্থা আছে, তারা ফাইল নিয়ে গেছে। স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অনুসন্ধানকারী সংস্থা এবং অভয়ের মা বাবা এবং আমাদের ডাক্তার ভাই বোনেরা পূর্ণ সহযোগিতা পারবে। আমি সমব্যথী, যেরকম অভয়ের মা বাবারা সমব্যথী, আমিও সমব্যথী। ওই আন্দোলনে আমরাও 1.5-2 মাস ধরে সামিল ছিলাম। এটা খালি ওনার আন্দোলন নয়, এটা আমার আন্দোলন, সব সংবাদ মাধ্যমের সাংবাদিকদের আন্দোলন, পত্রকারদের আন্দোলন, রাস্তায় হেঁটে যাওয়া পথচারীর আন্দোলন, রাত্রিরে জেগে থাকার নারী শক্তির আন্দোলন। এই আন্দোলন কাউকে আলাদা করে বেছে নেওয়ার নেই, এই আন্দোলন সবার আন্দোলন। সুতরাং অভয়া কেন মারা গেল, এই উত্তর আমরা সবাই খুঁজছি, ক্যামেরার এপারেও খুঁজছি, ক্যামেরার ওপারেও। একটু বলে দিচ্ছি, স্বাস্থ্য পরিষেবার কয়েকটি বুলেট বিন্দু। স্বাস্থ্য পরিষেবা যেটা আমরা আলটিমেটলি গ্রাহকরা পাই, তার পেছনে অনেক অনেক বড় অর্গানোগ্রাম আছে। মানে আমাদের যে পরিকাঠামোটা আছে, এই পরিকাঠামোটা একটা পিরামিডের মতো। সব থেকে শক্ত করা উচিত তার ভিতটা। সেই ভিত শক্ত করার কার্যপ্রণালী আমরা নিচ্ছি এবং সেটাই করা হবে। এতদিন ধরে সব সরকার এই চূড়াটাকে নিয়ে ভাবতো। চূড়াটা যেমন SSKM, NRS মেডিকেল কলেজ, CNMC বা ন্যাশনাল মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন হাসপাতাল, চূড়া নিয়ে খুব চিন্তা ছিল। আমার চূড়ার চিন্তা থেকে এখন ভিতের চিন্তাই বেশি মগ্ন।